অগাধ ভালোবাসা নবম অংশ। মৃদুমন্দ হাওয়ায় মন ভাসাতে না পেরে ঘরে যাওয়ার উদ্যত হয়েছিল তিহান। পেছনে ঘুরতেই তার পাগল প্রায় পান পিয়সীর হামলে পড়া ধাক্কায় আচমকায় বেসামাল হয়ে পড়ল সে। পিছিয়ে রেলিংয়ের সাথে শরীর ঠেকে যেতেই নিজেকে যথাসম্ভব সামলানোর চেষ্টা করল। দুহাতে আষ্টে পিষ্টে তার গলা জড়িয়ে ধরেছে তোহা, যেন ছেড়ে দিলেই সে আবার পালিয়ে যাবে। পায়ের পাতা সর্বোচ্চ উঁচু করে দাঁড়ানো সত্ত্বেও তোহার মাথা তিহানের গলা অবধি পৌঁছায়নি। বুকের উপরিভাগের সাথে জড়িয়ে আছে প্রবল কান্নার দমকে। গায়ের পাতলা টি শার্ট ভিজে যাচ্ছে তিহানের। গায়ের সাথে লেপ্টে থাকা মেয়েলি উষ্ণতায় বুকের ভিতর নিদারুণ ঝড়ো হাওয়া ইতিমধ্যে বইতে শুরু করে দিয়েছে। কয়েকবার ঢোক গিলল তিহান, নিজের পুরুষালী মনোভাবটাকে সংযত করে আলতো করে তোহার মাথায় হাত রাখল। ছোট্ট করে বলল, শান্ত হও। তোহা শুনল না। উপরন্তু গুনে গুনে দুদিন পর তিহানের কণ্ঠ শুনে কান্নার মাত্রাটা হু হু করে বেড়ে গেল তার। কাঁদতে কাঁদতে সে থেমে থেমে বলল, আপনি আপনি কোথায় ছিলেন? আমি আমি তো বলতে বলতে হেঁচকি উঠে গেল তার। মাথায় রাখা হাতটা চুলের ভাঁজে গলিয়ে দিয়ে তাকে থামালো তিহান। নিচু কণ্ঠে বলল, আচ্ছা, এখন তো এসে পড়েছি। কথাবার্তা কোনো কিছুই কাজে দিল না। তোহার চোখের জলগুলো আজ বাদ মানার নয়। ছোট্ট করে একটা অস্বস্তিময় শ্বাস ছাড়ল তিহান। কান্নারত মেয়েটার কান্না থামাতে না পেরে নিজেকে চরম অধম মনে হচ্ছে। কিছুক্ষণ চুপ থাকল সে। অতঃপর কোমল মোলায়েম কণ্ঠে আকুতি নিয়ে বলল, আর কেঁদো না। তোহা থামে। তিহানের শান্তশিষ্ট মোহময় কণ্ঠে আরও কয়েকবার ফুঁপিয়ে ওঠে। কোনো রকম থামল তোহা, তবে তিহানকে ছাড়ল না। একটু হাসল তিহান। তোহার গা শাড়ি অগোছালো, হাত উঁচিয়ে গলা ধরেছে বিধায় কোমর ও পিঠের অনেক অংশই চোখের সামনে দৃশ্যমান। মুহূর্তে দৃষ্টি সরিয়ে নিল তিহান। সন্দিহান কণ্ঠে বলল, এরকম আদুরে খোলামেলা আবেশে আমার সাথে লেপ্টে থাকলে যে কোনো সময় অনর্থ হয়ে যাবে। তুমি কি চাও আমার দ্বারা কোনো অনর্থ হোক? তিহানের কথার মানেটা সহজে বুঝল তোহা। লজ্জিত ভঙ্গিতে নতজানু হয়ে তিহানকে ছেড়ে দাঁড়ালো সে। শাড়ির আঁচল টেনে সামলে নিতেই তিহান হাত বাড়িয়ে তার খোপার কাঁটাটা খুলে নিল। ঘন কালো চুলগুলো পুরো পিঠ ছড়িয়ে দৃশ্যমান অংশগুলো আবৃত করে নিতেই তিহান কাঁটাটা নিজের পকেটে ঢুকিয়ে বলল, খোলাই থাক, বেঁধো না। চোখ তুলে তাকালো তোহা। রক্তলাল হয়ে আছে তার কন্দনরত নয়নজোড়া। মুখের সামনে চুলগুলো কানের পিছে গুজে নিয়ে সে অভিমানী কণ্ঠে বলল, আপনি কোথায় ছিলেন এই 2 দিন? তোহার উত্তরে বাহু ধরে তাকে কাছে টেনে নিল তিহান। হাত দিয়ে গাল মুছিয়ে দিয়ে বলল, অফিসের কাজে ঢাকার বাইরে গিয়েছিলাম, জরুরি কাজ ছিল। আমার ফোন ধরেননি কেন? কতবার ফোন করেছি আপনাকে? বলতে বলতেই গলা ধরে এলো তোহার। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে ব্যর্থ হলো সে। চোখের কোণে চুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ফোন ধরিনি কারণ আমি তোমার উপর প্রচণ্ড রেগেছিলাম। রাগলে মাথা ঠিক থাকে না আমার। রাগের বশে আরও উল্টাপাল্টা কিছু বলতে চাচ্ছিলাম না তোমাকে। বুঝতে পেরেছ? স্বাভাবিকভাবে উত্তর দিল তিহান। চোখে মুখে অসহায়ত্ব নিয়ে তাকালো তোহা। মাথাটা কাত করে তিহানের বুকে রেখে বলল, আপনি এখনও রেগে আছেন? তিহান দুষ্টু হেসে বলল, এমন রূপময়ী হয়ে এত কাছে এসে এভাবে কান্না করলে রেগে থাকা যায়? অন্তত আমার পক্ষে তো সম্ভব নয়। মুচকি হাসল তোহা, তবে মুখে কিছু বলল না। চোখ বন্ধ করে ফেলতেই তিহান আবারও তার চুলের ভাঁজে হাত ডুবালো। উপর থেকে নিচে আঙ্গুল দিয়ে আঁচড়িয়ে দিতে দিতে বলল, এই রাতের বেলা শাড়ি পরে আছো কেন যে? এত রাত অবধি জেগেই বা আছো কেন? আমাকে দেখলে কি করে? বারান্দায় ছিলে, ঘুমাওনি? আমি 2 রাত যাবৎ ঘুমাইনি। তোহার এই ছোট্ট কথায় মনটা বিষিয়ে গেল তিহানের। চুলের ভাঁজে থাকা হাতটা থেমে গেল। অজান্তেই কণ্ঠে অদ্ভুত একটা ব্যথা নিয়ে সে বলল, খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি? খুব বেশি শান্তি দিচ্ছেন এখন। আপনার এই বুকটায় অনেক শান্তি, জানেন? মনে হয় সারাক্ষণ এখানেই ঘুমিয়ে থাকি। ওটা তোমারই। ওখানটায় মাথা রাখার অধিকার শুধু তোমার। একটু লজ্জা পেল তোহা। খানিক বাদে উৎফুল্ল কণ্ঠে বলল, আপনি জানেন অনন্তকে?
জানি, সব জানি আমি। এখন আর ওসব বলতে হবে না। মার থেকে সবটাই শুনেছি আমি। আর যথেষ্ট খুশিও হয়েছি তোমার উপর। মাথা তুলে তাকালো তোহা। হাসতে হাসতে তিহান তোহার হাতের দিকে চোখ পড়তেই তোহার হাতটা আঁকড়ে ধরল তিহান। কবজি ধরে তুলে চোখের সামনে এনে সন্দিহান কণ্ঠে বলল, দুটো চুড়ি? শাড়ি পরেছ অথচ চুড়ি পরনি কেন? লাল চুড়ি নেই আর? আছে তো, আপনাকে দেখে আর চুড়ি পরার সময় নষ্ট করিনি, না পরেই চলে এসেছি। ভুরু বাঁকিয়ে তাকালো তেহান। তোহাকে নিজের কাছ থেকে সরিয়ে পাশের মোড়ায় বসিয়ে বলল, একটু বসো, তোমার জিনিসগুলো ব্যাগ থেকে বের করা হয়নি, নিয়ে আসি সেগুলো। কথার পিঠে তোহাকে কিছু বলার অবকাশ না দিয়ে রুমে চলে গেল তিহান। হতাশ দৃষ্টিতে সেদিকে তাকালো তোহা। লোকটা না জানি আবার কোন পাগলামি করেছে। তিহান ফিরে এলো হাতে বড় একটা ব্যাগ নিয়ে। আরেকটা মুড়ানো টেনে নিয়ে মুখোমুখি সামনে বসে ব্যাগটা তোহার কোলের উপর রেখে বলল, সেদিন তোমার দুটো চুড়ি চাপ দিয়ে ভেঙে ফেলেছিলাম। বহু খুঁজেও সেম ডিজাইনের পাইনি। তবে এখানে নতুন ডিজাইনের 20 ডজন চুড়ি আছে। সুন্দর লেগেছে তাই নিয়ে এসেছি। তোমার পছন্দ না হলে বলো, বদলে আনবো। আর একটা শাড়িও আছে, ভালো লাগলো তাই নিয়ে আসলাম। আপনি কি পাগল? এত কিছু কোথায় রাখবো আমি? চিন্তিত বিস্মিত কণ্ঠ তোহার। তিহান হেসে ফেলল, বলল, সেটা তোমার ব্যাপার। আচ্ছা দেখি দাও তো, এখানে লাল চুড়ি ছিল। তোমার হাত দুটো খালি খালি লাগছে বলে তোহার হাত থেকে ব্যাগ টেনে নিল তিহান। অনেকক্ষণ হাতড়ে হাতড়ে পর্যবেক্ষণ করে অবশেষে লাল চুড়ির প্যাকেটটা হাতে এলো তার। চুড়ির কাগজটা খুলল সে। তোহার হাতের জন্য নিজের হাতটা মেলে ধরতেই আলতো করে তার হাতের উপর হাত রাখল তোহা। তিহান যত্ন করে খুব সাবধানে তার হাতে চুড়িগুলো পরিয়ে দিল। হালকা ঝাঁকিয়ে নিতেই রিমঝিম শব্দতরঙ্গ। মুখে প্রশস্ত হাসি ফুটল তিহানের। আপনার গালে কি হয়েছে? হঠাৎ ওই তিহানের গালের মধ্যে হাত ছুঁয়ে বলল তোহা। শেভ করতে যেয়ে কেটে গেছে। তোহার অপর হাতে পরানো চুড়িগুলো নাড়াচাড়া করতে করতেই নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল তিহান। তোহা ঝুঁকে গেল অনেকটা। কাটা জায়গায় বৃদ্ধা আঙ্গুল বুলিয়ে নিজে আর্তনাদ করে বলল, ইস কতখানি কেটেছে। বলে আরও একটু সামান্য ঝুঁকতেই তিহান তার গালে হাত রেখে আটকে দিয়ে খানিকটা আহাজারি করে ধরা গলায় বলল, আর কাছে এসো না প্রেম নন্দিনী। তোমার এই মেয়েলি ঘানটায় কবে যেন আমি উন্মাদ হয়ে যাই। কথাটা শোনা মাত্রই যার পর নাই তুমুল লজ্জা ঘিরে ধরল তোহাকে। এক প্রকার ছিটকে সরে অন্যদিকে তাকিয়ে বসল সে। চোখে মুখে কেমন অসচলতা। তিহানের দিকে তাকানোর সাহস নেই। তিহান মাথা ঝুঁকিয়ে হাসল। তার লাজুক বোধ হওয়া পানভোমরাটার চেহারার দিকে তাকাতেই মনটা ক্ষণে ক্ষণে ভালো লাগার উচ্চ পর্যায়ে পৌঁছে যাচ্ছে। হুট করে তোহার দুগালে হাত রাখল তিহান। নিজের দিকে ঘুরিয়ে নিয়ে চোখে চোখ রাখল। ভরকে গেল তোহা। তাকে আরও একটু জ্বালানোর জন্য তিহান খালি গলায় মৃদু স্বরে গাইল, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াও। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। ভোরের আলো ফুটতে আরও ঘণ্টাখানিকের মতো বাকি। আকাশটা কেমন লালচে বরণ ধারণ করেছে। তারাগুলোকে মনে হচ্ছে একটা মুক্ত কণা। বিশাল আকাশে ছড়িয়ে ছিটিয়ে বিছানো মুক্তোর টুকরো। এখনও বোধহয় একটা দুটো করে খসে পড়বে গায়ের উপর। গান শেষ হওয়া মাত্রই তিহানের কাঁধে মাথা এলিয়ে দিয়েছে তোহা। তিহান বারণ করেনি, বরং নিজের মোড়া ঘুরিয়ে পাশাপাশি বসেই তোহাকে আরাম করে মাথা রাখার ব্যবস্থা করে দিয়েছে। তোহার হাত দুটো তার হাতের মুঠোয় বন্দি। নরম ছোট্ট হাত দুটো অনবরত নাড়াচাড়া করে যাচ্ছে তিহান। তোহার চোখ বন্ধ। তিহান অনেকক্ষণ যাবৎ তার চোখে মুখে তন্দ্রাভাব লক্ষ্য করেছে, কিন্তু নিজের কাছ থেকে সরাতে ইচ্ছে করছে না মেয়েটাকে। শেষমেশ নিজের ইচ্ছার বিরুদ্ধে যে সে বলল, ঘুম পাচ্ছে, ঘরে যাবে না, রাত শেষ হতে চলল। তোহার সারা শব্দ পাওয়া গেল না। ভুরু কুঁচকালো তিহান। মেয়েটা কি ঘুমিয়ে গেল তবে? তোহার হাত দুটো ছেড়ে মুখের উপর আসা চুলগুলোকে কানের পিছে গুজে দিল সে। হালকা গলায় ডাকল, তিহু।
ঘুমের মাঝে দুইবার ঠোঁট কামড়ালো তোহা। অতঃপর তেহানের সাথে আরও একটু ঘনিষ্ঠ হয়ে তাকে জড়িয়ে ধরে আবারও বেভুর হয়ে গেল। কপালে চিন্তার ছাপ সহই মৃদু হাসল তিহান, তবুও নিজেকে প্রশ্রয় দিল না। তোহাকে নিয়ে একটু নড়ে চড়ে বসে। তোহার ঘুম ভাঙানোর চেষ্টা করে বলে উঠল, তোমার ঘরে যাও, তারপর ঘুমিও। একরাশ বিরক্তি নিয়ে চোখ পিটপিট করে তাকালো তোহা। ঘুম ঘুম কণ্ঠে বলল, এত নড়ছেন কেন, ঘুমাতে দেন না। ফুস করে শ্বাস ছাড়ল তিহান। বাসায় কেউ উঠে গেলে সমস্যা হবে, তোহাকে এখনই পাঠিয়ে দেওয়াটাই উত্তম। অনেকক্ষণ যাবৎ এখানে আছে। তোহার হাত দুটো ধরে নিজের থেকে ছাড়িয়ে উঠে দাঁড়ালো তিহান। তোহার ঢুলু ঢুলু চোখে তাকাচ্ছে। আচমকায় তাকে পাজাকোলা করে কোলে তুলে নিল তিহান। আর তখন নিজের হুঁশে নেই তোহা, ঘুমে বেহুশ। বুঝতে পারলে এতক্ষণে চিৎকার চেঁচামেচি শুরু করে দিত। তোহাকে নিয়ে নিজের বিছানায় শুইয়ে দিল তিহান। হাত থেকে চুড়িগুলো খুলে ব্যাগের ভিতরে রেখে বাইরে যেয়ে ফ্ল্যাটের দরজা দুটো খুলে ফিরে এলো। তারপর তোহাকে আবারও কোলে নিয়ে ধীরে পায়ে এগিয়ে গেল তোহার রুমের উদ্দেশ্যে। তোহাকে বিছানার মাঝখানটায় শুইয়ে দিয়েছে তিহান। তারপর আবার যে শাড়ি আর চুড়ির ব্যাগটা নিয়ে এসেছে এই ভোরবেলায়, এই ফ্ল্যাট থেকে ওই ফ্ল্যাট করতে করতে রীতিমতো ঘাম ছুটে গেছে তিহানের। তবুও মেয়েটার ঘুম ভাঙে যে নি, এটাই শান্তি। আশেপাশে নজর ঘোরালো তিহান। বিছানার এলোমেলো চুড়িগুলো নিজেই গুছিয়ে দিল। আলমারি খুলে সব যথাস্থানে রেখে ঘরের পর্দা টেনে দিল। কাক ডাকার শব্দ শোনা যাচ্ছে। ভোর হয়ে গেছে প্রায়। বামকাত হয়ে ফিরে ঘুমালো তোহা। গায়ের উপর দেওয়া কাঁথাটা ইতিমধ্যে সরে গেছে। বের হতে যেয়েও আবার ফিরে এলো তিহান। গায়ের কাঁথাটা ঠিক করে দিয়ে তোহার মাথায় হাত বুলিয়ে স্বর নামিয়ে বলল, ঘুমাও নিদ্রাপরি, তোমার ঘুমন্ত স্বপ্নগুলো শুধু আমিময় হোক। তিহানের কোলে ছোট্ট মৌরি, বয়স 3 বছর। দু হাতে তিহানের গলা জড়িয়ে ধরে রেখেছে সে। হাতে দুটো চকলেট। আধো শব্দে কথা বলতে পারে। তাকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে তিহান। চকলেট দুটো কিনতেই দোকানে গিয়েছিল। ছুটির দিন, তাই বাসায় আছে সে। মৌরি থাকে তাদের নিচের তলার ফ্ল্যাটটায়। এই পুরো বাড়ির সবারই বেশ আদুরে বাচ্চাটা। আর তিহানের একটু বেশি আদুরে, কারণ বাচ্চা কাচ্চা একটু বেশি পছন্দ করে তিহান। মৌরির মা তাদের ফ্ল্যাটেই আছে, আফিয়ার সাথে কথা বলছে। মৌরিকে সাথে নিয়ে এসেছিল, সেজন্যই তাকে নিয়ে দোকানে চকলেট কিনতে গিয়েছিল তিহান। দুহাতে দুটো বালতি নিয়ে বেরিয়েছে তোহা। ধোয়া কাপড়, কপাল গলায় ঘাম। ছুটির দিনেও বাসার কাজে সাহায্য করার মেয়েটা আসেনি। প্রায় 1 সপ্তাহের কাপড় জমে আছে। আতিয়া ভেবেছে আজ সব ধোয়াবে, কিন্তু না। আজ সকালেই মেয়েটা ফোন করে বলেছে আজ সহ আগামী 1 সপ্তাহ আসতে পারবে না। সে গ্রামে যাচ্ছে, ফিরলে তবে আসবে। মায়ের চেঁচামেচিতে এক পর্যায়ে টিকতে না পেরে নিজেই কাপড়গুলো নিয়ে বাথরুমে ঢুকেছিল তোহা। প্রায় 2 ঘন্টা লাগিয়ে কাপড়গুলো ধুয়ে এখন ছাদে যাবে শুকাতে দিতে। ফ্ল্যাটের দরজা আটকে ঘুরে দাঁড়াতেই তিহানকে চোখে পড়ল তার। গটগট পায়ে শব্দ তুলে সিঁড়ি ভেঙে উঠে আসছে তিহান। মৌরির দিকে তাকিয়ে মলিন মুখে মিষ্টি করে হাসল তোহা। জবাবে মৌরিও হাসল। কি হয়েছে তোর? চেহারার এমন বিধ্বস্ত অবস্থা বানিয়ে রেখেছিস কেন? খালামণির সাথে ঝগড়া হয়েছে নাকি? বলল তিহান। উত্তরে ক্ষেপে গেল তোহা। ক্ষেপা কণ্ঠে বলল, আপনি সব সময় এত বেশি বোঝেন কেন তিহান ভাই? এই সবগুলো কাপড় আমি ধুয়েছি, সেজন্যই ক্লান্ত লাগছে। আপনি জানেন কাপড় ধুতে কত কষ্ট? তুমি বাইয়ার তাতে তিল্লাচ্ছ কেন তোয়া আপু? মৌরির কথায় ভুরু কুচকিয়ে তাকালো তোহা। অবাক হওয়ার কণ্ঠে বলল, আপনি এই বাচ্চাটাকেও হাত করে ফেলেছেন তিহান ভাই? সরু চোখে তাকালো তিহান। মৌরিকে একটা চকলেটের প্যাকেট খুলে হাতে দিয়ে বলল, আমার কাউকে হাত করা লাগে না, সবাই এমনি হাত হয়ে যায়। বিরক্তিতে চোখ মুখ কুচকে তাকালো তোহা। দুহাতে দুটো বালতি উঠিয়ে নিয়ে তড়িঘড়ি করে বলল, সরুন তো সামনে থেকে, আপনার জন্য আমার দেরি হয়ে গেল। সরে দাঁড়ালো তিহান। তোহা এক সিঁড়ি উঠতেই মৌরিকে এক হাতে আগলে ধরে অপর হাতে তোহার হাত থেকে একটা বালতি নিয়ে ঠাট্টার সুরে বলল, এতটুকু শরীর নিয়ে দুটো বালতি নিচ্ছিস, কখন যে উল্টে পাল্টিয়ে পড়ে যাস। এবারও ফুঁসে উঠল তোহা। তেহানের হাত থেকে বালতি নেওয়ার চেষ্টা করে বলল, ছাড়ুন,
লাগবে না আমার আপনার সাহায্য, আমি একাই পারবো। একটানে তোহার হাত থেকে বালতিটা ছিনিয়ে নিল তিহান। তাকে পাশ কাটিয়ে কয়েক ধাপ উপরে উঠে গিয়ে বলল, বেশি কথা না বলে আয় তো, তোর এই বেশি কথার চাপে কোন দিন যেন নিজেই চাপা পড়ে যাবি। আর কথা বাড়ালো না তোহা। এক হাত দিয়ে মাথার ওড়না টেনে নিয়ে তিহানের পিছে পিছে উপরে উঠতে লাগলো। সবগুলো কাপড় প্রায় রোদে দেওয়া শেষ। মৌরিকে কোলে নিয়ে ছায়ায় দাঁড়িয়ে আছে তিহান। মৌরি কোলে না থাকলে সে নিজেই দিয়ে দিত কাপড়গুলো। তোহার কাপড় দেওয়া শেষ হলেই এগিয়ে গেল তোহান। এক হাতে খালি বালতিটা তুলে নিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই মৌরি 2 হাত বাড়িয়ে বলল, তোয়া আপু যাব। অর্থাৎ সে তোহার কোলে যেতে চাচ্ছে। আর চোখে তাকালো তিহান। তোহা তখন ব্যস্ত ওড়না দিয়ে মুখের ঘাম মুছে নিতে পারবি ওকে? গলা ছেড়ে বলল তিহান। দিন বলে হাত বাড়িয়ে দিল তোহা। তৎক্ষণাৎ তার কোলে লাফিয়ে এলো মৌরি। তোহা হাসল। মৌরির মাথায় হাত বুলিয়ে বলল, তিহান ভাই পচা, বুঝলে? তিহান ভাইয়ের কোলে যাবা না। তো তোমাকে কে বলেতে আপু? তোয়া আপু, ভাইয়া তো আমাকে খুব আদল করে। তোমাকে করে না? প্রতিবাদ করে বলল মৌরি। শব্দ করে হেসে ফেলল তিহান। তোহা বোকা বোকা চাহনি দিয়ে আছে। তিহান বলল, ভাইয়া সবাইকে আদল করে, তোমার তোয়া আপু কেন বাদ যাবে? মুখে বিকৃত করে তাকালো তোহা। মুখ দিয়ে অস্পষ্ট স্বরে অসহ্যকর শব্দটা বের করে দ্রুত পায়ে নিচে নেমে গেল। বিকালের তেজহীন রোদ উকি দিচ্ছে সাদা মেঘের ফাঁক ফোকর দিয়ে। একটু পরপর যানবাহনের হর্নের শব্দ শোনা যাচ্ছে। বিকালটাও আজকাল বড্ড ব্যস্ত থাকে, কেমন যেন কোলাহলমল। তোহার মতে বিকালবেলাটা হবে শান্ত নির্মল। অর্ধেক দিনের ব্যস্ততা শেষে মানুষ 1 কাপ চা নিয়ে বারান্দায় বসবে, 2-একটা চুমুক দিয়ে প্রিয় মানুষের সাথে একটু আধটু আলাপে মেতে উঠবে। কিন্তু না, এই সময়টাতেও আজকাল ভারী হয়ে উঠেছে। মানুষজনের শ্বাস ফেলার অবকাশ নেই। মন মস্তিষ্ক জুড়ে শুধু কাজ আর কাজ। টিভি রঙিন স্ক্রিনে দিকে অবসান্ন চোখ দুটোকে কোনো রকমের নিবদ্ধ করে রেখেছে তোহা। মুখ জুড়ে তেতো ভাব, ফ্যানের উষ্ণ বাতাসেও বিষণ্ণতার ছোঁয়া। পাশে আতিয়া বসে আছে। তার দৃষ্টি গভীর, মনোযোগ আর প্রাণবন্ত মন নিয়ে বাংলা নাটক দেখছে সে। ড্রয়িং রুমে তারা ব্যতীত তৃতীয় কোনো ব্যক্তির অস্তিত্ব নেই। তোহার বাবা ঘরে ঘুমাচ্ছে, আর তুর্য ঘণ্টাখানিক আগে কী কাজে যেন বেরিয়েছে। ছোপায় পা উঠিয়ে বসে হাতের বাটিটা থেকে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে চানাচুর মাখা খেতে খেতে মায়ের সাথে টিভি দেখছে তোহা। আর খাবা আম্মু? হাতের বাটিটা মায়ের দিকে এগিয়ে ধরল তোহা। আতিয়া তাকালো বিরস মুখে, আবারও মুখ ফিরিয়ে বলল, না, তুই লবণ কম দিয়েছিস, ম্যাটমেটা স্বাদ, তুই খা। মায়ের কথায় কপাল কুঁচকালো তোহা। আর 1 চামচ মুখে পুরে নিয়ে চিবাতে চিবাতে বলল, তাহলে লবণ দিয়ে আনি আর একটু। হাসলো আতিয়া, বলল, আচ্ছা আন। গা মুচড়ামুচড়ি করে আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ালো তোহা। অনেকক্ষণ একধানে বসে থাকার কারণে মনে হচ্ছে হাড্ডিতে জং ধরে গেছে। হাঁটাহাঁটি করা দায়। তলমলে পায়ে রান্নাঘরে গেল সে। 3 চিমটি লবণ দিয়ে হাত দিয়ে মেখে নিল। মায়ের হাতে বাটিটা দিয়ে হাত ধুয়ে আবারও ড্রয়িং রুমে নিতেই মেজাজ খারাপ করা কলিং বেলটা বেজে উঠল। গাল ফুলিয়ে শ্বাস ছাড়ল তোহা। গেটটা খুলেই তিহানকে দেখে বিশেষ একটা অবাক হলো না। সে ভেবেছিল তিহান অথবা আফিয়া এসেছে। তিহানকে ভিতরে ঢোকার জায়গা দেওয়ার জন্য একটু পাশে চেপে যেতেই তার বাম হাতটা নিজের হাতের মাঝে টেনে নিল তিহান। অপ্রস্তুত হয়ে পড়ল তোহা। মিনমিন কণ্ঠে বলল, হাত ছাড়ুন, আমু ড্রয়িং রুমে। তিহান হাত ছাড়ল না। উল্টো জুতা পায়ে একটু ভেতরে ঢুকে গলা উঠিয়ে ডাকল, খালামণি। চমকে উঠল তোহা। তড়িঘড়ি করে হাত ছাড়ানোর চেষ্টা করে চাপা স্বরে বলল, তিহান ভাই। এর মাঝে ফিরে তাকালো আতিয়া। তিহানকে দেখে মুখে হাসি টেনে বলল, বল বাবা, কিছু দরকার? তিহুকে একটু আমার সঙ্গে নিয়ে যাই খালামণি। এই সামনের মার্কেটে যাব, মা কিছু জিনিস আনতে বলেছে। ভাবলাম তিহু তো বাসায়ই আছে, ওকে সাথে নিয়ে যাই। যাব খালামণি?
বলে তিহান চমৎকার করে হাসল। এই অসম্ভব সুন্দর হাসির বিনিময়ে সব কিছুতেই মানা করা সম্ভব নয়। আতিয়ার ক্ষেত্রেও ব্যতিক্রম হলো না। মাথা নাড়িয়ে সায় দিয়ে বলল, আচ্ছা বাবা, সমস্যা নেই। অনুমতি পেতে মুচকি হাসল তিহান। তোহার হাত ধরে টেনে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হতেই তোহা করুণ কণ্ঠে বলল, এভাবে যাব নাকি? জামাটা তো বদলে আসে। এক নজর তাকালো তিহান। তোহাকে পা থেকে মাথা পর্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে নিল। তারপর নিচু কণ্ঠে বলল, এভাবেই যাবি, জুতাটা পরে নে শুধু। মুখ লটকালো তোহা। তার হাত ছাড়েনি তিহান। এক হাত দিয়ে পাশের জুতা রাখার র্যাক দেখে জুতা পরে বের হলো সে। জুতা পরে নিয়ে বলল, আপনাকে নিয়ে আর পারি না, চলুন। রাস্তায় আজকে তেমন একটা জাম নেই। অবশ্য বিকাল গড়িয়ে গেছে বলে হয়তো যানবাহনের আনাগোনা কম। ধীর গতিতে ড্রাইভ করছে তিহান। পরনে ব্লু জিন্সের সাথে ধূসর রঙের হাফ টি শার্ট। চুলগুলো একটু এলোমেলো। গালের চাপদাড়িগুলো নিখুঁতভাবে শেপ করা হয়েছে। বাম গালের কাটা জায়গাটায় এখনো লাল হয়ে আছে। তোহার ঠোঁটে ঠোঁট চেপে এক দৃষ্টিতে চেয়ে রয়েছে সেদিকে। চেহারায় কোনো আবেগ নেই, অনুভূতি নেই, শুধুই কৌতূহলী প্রেমিকার মতো সুচালো দৃষ্টি। আর চোখে একবার তাকালো তিহান। তিহান তাকিয়ে আছে বুঝতে পেরেও চোখ সরালো না তোহা। এভাবে কি দেখছিস? কি হয়েছে? তোহা উত্তর দিল না। জীবন্ত পুতুলের মতো তিহানের দিকে চেয়ে দুইবার পরক ঝাপটালো। ভুরু কুচকালো তিহান। ড্রাইভিং মনোযোগ স্থাপনের চেষ্টা করে অস্বস্তি ভরা কণ্ঠে বলল, অন্যদিকে তাকা তিহু, এভাবে দেখার কি আছে? শুকনো গলায় ছোট্ট করে একটা ঢোক গিলল তোহা। দৃষ্টি না সরিয়ে হুট করে তিহানের দিকে ঝুঁকে তার ঘাড়ে হাত দিয়ে জড়িয়ে ধরতেই তিহান মৃদু ধমক দেওয়ার চেষ্টা করে বলল, সর সামনে থেকে, দেখতে পাচ্ছি না আমি, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কিন্তু। তিহানের বাধা নিষেধ শোনে না তোহা। কিছু না ভেবেই আচমকায় এক অদ্ভুত কাজ করে ফেলল। মুখ নামিয়ে চোখ বন্ধ করে আলতো স্পর্শে তিহানের বাম গালের বাদামি তিলটায় ঠোঁট ছুঁয়ে দিল। প্রচণ্ডভাবে চমকে ওঠে তিহান। এমন কিছু করবে তোহা ভাবতেই পারেনি সে। আচমকা ধাক্কাটা নিতে না পারায় হঠাৎই তার পুরুষ মনে অদ্ভুত লজ্জা খেলে যায়। লজ্জায় অস্থির হয়ে উঠে চোখের ধূসর চাহনি। কি করে ফেলেছে তা বুঝে আসতেই চট করে সরে যায় তোহা। লজ্জিত ভঙ্গিতে নিজেকে একটু গুটিয়ে নিয়ে জানালা দিয়ে বাইরে তাকায়। চুলে হাত চালিয়ে নিঃশব্দে ঠোঁট চেপে হেসে ফেলে তিহান। পর মুহূর্তেই নিজেকে সামলে নিলেও ঠোঁটের কোণে মিটমিটিয়ে হাসিটা আজ আর সরার নয়। তোহার দিকে একবার তাকিয়ে বুঝতে পারে তার সাথে এখন আর কথা বলতে পারবে না। মেয়েটাকে তুমুল লজ্জা ঘিরে ধরেছে তাকে। বেশ কিছুক্ষণ সব কিছু চুপচাপ। তোহা একবারও তাকায়নি। অনেকক্ষণ বাদে দম বন্ধকর পরিবেশ একটু শিথিল হতেই তিহান তোহার মাথার পড়ে যাওয়া ঘোমটাটা এক হাত দিয়ে টেনে উঠিয়ে দিতে দিতে আস্তে করে বলল, তুমি আমার ক্ষণিকের মোহ নও চারুপিয়া, তুমি আমার আমরণ প্রেম তৃষ্ণা। এতটুকু প্রেমের ছোঁয়ায় এই পিপাসা মিটবে না, বরং তোমাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা বেড়ে যাবে আরও বহুগুণ। তবুও তুমি কেন এমন করছো বলো তো? এই অবিচার তোমার এই প্রেমিক পুরুষের সইবে না কিন্তু। চলবে ইনশাআল্লাহ।